আপনারা গত 1 মাস 1.5 মাস 2 মাস ধরে সন্দেশখালীর ঘটনা শুনেছেন। আজকে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের ভাবতে ঘৃণা লাগে যে ওখানে যিনি বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর আর একজন মহিলা আছেন জবা, একটা স্প্রিং অপারেশন ওখানে হয়েছে। সেই অপারেশনে কি বলছে যে শুভেন্দুদা আমাদের অনেক মোবাইল অনেক পয়সা করি পাঠিয়েছিল, শুভেন্দুদার জন্য এটা সম্ভব হয়েছে, রেপ হয়নি কিন্তু তাকে কনভিন্স করে তাকে রেপ হয়েছে বলে বলা হয়েছে। এবং বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী 2000 টাকা নিয়ে এই কেসটা পর্যন্ত করেছে। ভাবতে অবাক লাগে। রাজনীতি করুন, আজ বাংলাকে কত নিচে নামালেন। আমার একজন তপশিলি বোন তপশিলি মা আজ তাদের ইজ্জত তাদের সম্মান নিয়ে আজ কতটা নিচে নামালেন, বাংলাকে কতটা কালিমালিপ্ত করলেন। এর চাইতে জঘন্য কাজ আর কিছু বাংলাতে হতে পারে না। আরে রাজনৈতিক স্বার্থে মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করব? এ কোন সংস্কৃতি, কোন কালচার, কোন পরম্পরা? এই প্রশ্ন আমি ভারতীয় জনতা পার্টির যারা নেতা আছেন তাদেরকে করতে চাই। আপনারা আমাদেরকে নেতাদের অ্যারেস্ট করছেন, সিবিআই পাঠাচ্ছেন, ইডি পাঠাচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠাচ্ছেন, কোনো আপত্তি নেই। একবার ছাড়া 10 বার আপনি পাঠান, কিন্তু আমার অনুরোধ হাত জোড় করে বলছি, মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করবেন না, ভোটের রাজনীতি করবেন না। আজকের গোটা দেশ তোলপাড়। আমরা নিশ্চিতভাবে মনে করি এই ধরনের জঘন্য অপরাধ তার সঠিক তদন্ত হওয়া উচিত। এবং যদি এর সত্যতা হয় 100%, যে গদাধর আর যে জবা মিত্র তাদের যে বয়ান বিজেপির নেতারা বলছে মিথ্যে কথা, এটাকে তদন্ত করে আগামী দিনে অন্তত দেশের সামনে এটাকে তুলে ধরা উচিত। ভাবতে ঘৃণা লাগে। আমি এখানকার যারা আমার তপশিলি ভাই বোনের আছে, যারা সামনে সবাই বসে আছে, আজকের বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা বলে, খুব ভালো কথা, আমি অস্বীকার করছি না। আজকে যারা রক্ষাকর্তা বলে, আজকের যে বিফ এক্সপোর্ট কোম্পানি ইম্পোর্ট এক্সপোর্ট হয় গরুর মাংস, ভারতবর্ষের বেশ কিছু জায়গায় গোমাংস গোহত্যা বন্ধ আছে, তাহলে 200 কোটি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট করে যে বিফ এক্সপোর্ট কোম্পানি, বিজেপির ফান্ডে 200 কোটি টাকা কিভাবে আছে? এটা আমার সবচাইতে বড় প্রশ্ন। আজকে যারা ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি করে, আজকের 25,000 কোটি টাকা যাদের ব্যাংকে পড়ে, কি এই ইলেকট্রাল বন্ডটা? আজকে দেখবেন আপনি 380 টাকার ঔষধটা আজকে 330 টাকা দিয়ে কিনতে হয়, 10 টাকার ট্যাবলেটটা আজকের 25 টাকা 30 টাকা দিয়ে কিনতে হয়, 50 টাকার মোটর সাইকেলটা আজকের 50,000 টাকার মোটর সাইকেল 1,10,000 টাকা দিয়ে কিনতে হয়, 80 টাকার সর্ষে তেল 150-200 টাকা দিয়ে কিনতে হয়, 40 টাকা রসুনটা আজকে 400 টাকা দিয়ে কিনতে হয়। কারণটা কি? এইসব কোম্পানির বাড়িতে দিনের বেলা কোম্পানিতে সিবিআই ইডি ইনকাম ট্যাক্সে পাঠিয়ে দাও, আর রাতের বেলা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো যে তোমরা যা ইচ্ছা তাই করো, ইলেকট্রাল বন্ড কেন আর বিজেপির ফান্ডে টাকা দাও। আজ ভারতবর্ষের 140 কোটি মানুষ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, চাল ডাল আটা সরষে তেল পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাস কাপড় আজকের মানুষের নাগালের বাইরে চলে গেছে। একটা গরিব মানুষ 500 টাকা ইনকাম করে 1000 টাকা ইনকাম করে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশে। আর দেশের সরকার ভোট পাওয়ার জন্য আজ আমাদের হিন্দু ভাই বোনেদের বিভ্রান্ত করে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমি একটা তথ্য আপনাদের দেই, যারা আজকের এই হিন্দুদের রক্ষা করার কথা বলছে, কর্মকর্তা বলছে 2018 সাল থেকে 2021 সাল এই 3 বছরে
শুধু আমাদের ভারতবর্ষে 1,39,000 জায়গায় আক্রমণ হয়েছে, 1,39,000 কেস হয়েছে তপশিলি জাতি উপজাতির উপর। লজ্জা করে না? 2022 সালে 31,516টি কেস হয়েছে। আরএসএস এর বিজেপির আক্রমণ, যারা আমাদের হিন্দু ভাই বোনেদের উপর নারকীয় তাণ্ডব করেছে। এখানে আমাদের গত 10 বছরে তালি কত ঘটনা ঘটতে পারে, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই। এটা 3-4 বছরের হিসাব দিলাম। আর গত 10 বছরে রেপ হয়েছে কত জানেন? গত 10 বছরে রেপে হচ্ছে 31,516 জন আমার তপশিলি জাতির বোনেদের উপরে। এক বছরে আমি এটা প্রশ্ন করতে চাই বিজেপিকে, তোমরা দেশের সরকার চালাচ্ছ, তোমরা তপশিলি জাতি উপজাতি হিন্দুদের রক্ষাকর্তা বলছো, তাহলে কেন 31,000 বোনের উপর ধর্ষণ হলো এক বছরে? এই প্রশ্ন আমি ভারতীয় জনতা পার্টির কাছে করতে চাই। এটা তৃণমূল কংগ্রেস বলছে না, এটা সিপিএম বা কংগ্রেস বলছে না, এটা কেন্দ্রের সরকার তার লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রের মন্ত্রী সেখানে রিপোর্ট করছে। আমরা ধিক্কার জানাই। আজকে যারা এই নোংরা খেলা খেলছে, আমি তাদেরকে অনুরোধ করব যে পশ্চিম বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই, যে আন্দোলন শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, বাংলার 10 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর যে উন্নয়ন, এটা বিগত দিনে বিগত সময় কখনো করেনি, কেউ কখনো করেনি। আমি এখানে আমার যারা পিতৃতুল্য মানুষ মঞ্চে আছেন, সামনে বসে আছেন, বলুন তো, স্বাধীনতার পরে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল, বাংলার বিধানসভা তৈরি হয়েছিল, আইনসভা তৈরি হয়েছিল। কখনো কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্টের সরকার। লাস্ট 34 বছরে পশ্চিম বাংলায় বামপন্থের সরকার তৈরি হয়েছিল। বামফ্রন্ট লাস্ট 34 বছর ভারতবর্ষে বাংলাতে রাজত্ব করেছে। আপনারা দেখাতে পারবেন যে স্বাধীনতার পরে এমন একটি সরকার, যে সরকার বাংলার 2,12,00,000 মহিলাকে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডারে 25,000 কোটি টাকা দেয়, 25,000 কোটি টাকা দেয়। আপনারা দেখাতে পারবেন স্বাধীনতার পরে বাংলার 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেয়। আপনারা দেখাতে পারবেন স্বাধীনতার পরে 10 কোটি মানুষের মধ্যে 8,82,00,000 মানুষকে স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকা দিয়ে কার্ড দিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা করেন। আমি এই প্রশ্নটা আপনাদেরকে মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টিকে করতে চাই। স্বাধীনতার পরে দেখাতে পারবেন এই বাংলায় 1,21,00,000 কৃষক, সেই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আমার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি একর প্রতি 10,000 টাকা করে তাদের ব্যাংকে পৌঁছে দেয়। স্বাধীনতার পরে কোনো সরকারকে দেখাতে পারবেন 2011 সালের পর 1,41,00,000 বাচ্চা মেয়েরা যারা স্কুলে যাবে তাদের সবুজ সাথী সাইকেলের ব্যবস্থা করেন। স্বাধীনতার পরে দেখাতে পারবেন যে এই বাংলাতে 77 লক্ষ বাচ্চা মেয়ে তাদের কন্যাশ্রী প্রকল্পে 25,000 করে টাকা দিয়ে হয় তাদের বিয়ে নেয়, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিতর ব্যবস্থা করে কোনো সরকার। আপনি দেখাতে পারবেন না, সারা দেশে নেই। আর বাংলা তো দূরের কথা। আমি নিশ্চিতভাবে জানি আজকে শুধু তাই নয়, আজ গোটা বাংলা জুড়ে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার কোঠা যখন কেন্দ্রের বিজেপি সরকার কমিয়ে দিচ্ছে, তখন আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলার বয়স্ক মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বাংলার রাজস্ব কোটা থেকে সেই কোটা পূরণ করছে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের বুঝতে হবে। আজকের বাংলাতে জয় জোহার প্রকল্প চালু করলো কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের জন্য? আমার আদিবাসী ভাই বোনেদের জন্য। আজ বাংলাতে জয় বাংলা প্রকল্প চালু করলো কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তপশিলি জাতি উপজাতিদের ভাই বোনেদের জন্য, যাদের 60 বছরের অধিক বয়স হয়েছে। আজ বাংলাতে ঐক্যশ্রী প্রকল্প চালু করেছে কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাংলাতে সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য স্টাইপেন্ড স্কলারশিপ 3,23,00,000 মানুষকে দেয় কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনি কার সঙ্গে থাকবেন ঠিক করতে হবে আপনাকে। দাঙ্গাবাজদের সঙ্গে থাকবেন, যারা মসজিদ ভাঙছে, মন্দির ভাঙছে, গির্জা ভাঙছে, যারা গুরুদুয়ার ভাঙছে তাদের সঙ্গে থাকবেন, নাকি যে সরকার বাংলার 10 কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করছে, যে সরকার মন্দির তৈরি করছে, মসজিদ তৈরি করছে, গুরুদুয়ার তৈরি করছে, যে সরকার গোটা বাংলা জুড়ে একদিকে হিন্দু ভাইদের বার্নিং ঘাট আর একদিকে মুসলমান ভাইদের কবরস্থানগুলোকে যেভাবে আজকের কোটি কোটি টাকা দিয়ে তৈরি করছেন, আপনি তার সঙ্গে থাকবেন না বিজেপির সঙ্গে থাকবেন, দাঙ্গাবাজের সঙ্গে থাকবেন না আইএসএফ এর মতো একটা দাঙ্গাবাজের সঙ্গে থাকবেন? এটা আপনাকেই ঠিক করতে হবে। এর দায়িত্ব আপনার। শুধুমাত্র আমরা বলছি বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমন কথা নয়, বাস্তবতার সঙ্গে আপনারা বিবেচনা করুন। বাস্তবতার সঙ্গে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করতে চাই। আমি আজকে কৃতজ্ঞ আপনাদের কাছে। ভাঙড় 1 নম্বর 2 নম্বরের ব্লকের মানুষ যেভাবে দিনের পর দিন সংগঠিত হচ্ছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্র জাল আমাদের বিরুদ্ধে পেছানো হচ্ছে, আমরা ওটা ভয় করি না। মিথ্যা মামলায় আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, নানান ষড়যন্ত্র জাল বানানো হচ্ছে, করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মানুষের জন্য কাজ করি আর শেষ জীবন রক্তবিন্দু থাকা পর্যন্ত মানুষের জন্য কাজ করব, এটাই হচ্ছে আমাদের শপথ। কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না। আমি আপনাদের কাছে তাই অনুরোধ করব, আজকে যে একটা পরিবেশ, আমরা অনেক সভা করি, কিন্তু আমার আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের আমি নতমস্তকে আমার গুরুজনদের পায়ে প্রণাম করে আমি জানাই। এক অভূতপূর্ব শৃঙ্খলা, একটা সভা আমি জানি না এর আগে আমি যত রাজনৈতিক বড় বড় সভা করেছি, এত শান্তিপূর্ণ সভা, শৃঙ্খলাপূর্ণ সভা এর আগেতে আমি কোথাও করতে পেরেছি কিনা। অনেক বেশি লোক হয়েছে, কিন্তু এত ভালো সভা এর আগে আমি কখনো দেখেছি বলে আমার অন্তত মনে হয়নি। আমাদের ছোট বোন শাইনি এখানকার ক্যান্ডিডেট, দিদি তাকে ক্যান্ডিডেট করেছে, এখানে প্রার্থী করেছেন। শাইনির ইতিহাসটা অনেক বড়। অভিনয় করত 3 বছর, আজকে রাজনীতিতে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী। আমি তো মনে করি ও কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো সাগর, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছে। কখনো সিবিআইকে লাগানো হয়েছে, কখনো ইডিকে লাগানো হয়েছে তার কণ্ঠটাকে রোধ করার জন্য, বিভিন্নভাবে তাকে অপদস্থ করা হয়েছে, কিন্তু মাথা নিচু করেনি। মাথা উঁচু করে সিট ডালা সোজা করে লড়াই করেছে। আজ আমাদের দিদি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যাদবপুরে প্রার্থী করেছে। এখানে আইএসএফ বলছে আমি জিতবো, সিপিএম বলে আমি জিতবো, আর বিজেপি বলে আমি জিতবো। আমি আপনাদের বলি, ওদেরকে বলুন, এই যাদবপুর লোকসভা কেন্দ্রে 50টা গ্রাম পঞ্চায়েত আছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর, সোনারপুর এবং টালিগঞ্জ এবং আমাদের যাদবপুর এই মিলিয়ে 70টা ওয়ার্ড আছে। লোকসভা যাওয়া দূরে থাক, লোকসভাতে আপনারা পরে যাবেন, একটা ওয়ার্ড আপনি জিতে দেখান, তবে আপনাদের বাপের বেটা বলবো। এটা দায়িত্ব নিয়ে আজকের এই প্রকাশ্যের সভা থেকে বলে যাচ্ছে। কোন ওয়ার্ডটা জিতবেন বলুন, কোন গ্রাম পঞ্চায়েতটা জিতবেন বলুন, প্রকাশ্যে বলুন। শুধু মিথ্যা কথা বলে ভাঁওতা দিয়ে প্রতারণা করবেন না। 21 সালে এখানে ভোটে জিতেছিল আইএসএফ। আমি কারণ নাম করছি না, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আইএসএফ 2021 সালের আগে ঘটনাটা কি হলো, ফুরপুরা শরীফ থেকে 1 2 3 জন এসে এমন ভাবে সাম্প্রদায়িক উস্কানি দিল। আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলতে পারি, একটা গ্রামে বা একটা বুথে হয়তো 50 জন মুসলিম ছেলে বাস করে, কি 70 জন মুসলিমরা বাস করে, 30 জন হিন্দু লোকেরা বাস করে, কোথাও 70 জন হিন্দু ভাই বোনেরা বাস করে, 30 জন মুসলিমরা বাস করে। এমন ভাবে উস্কানি দিল আর তাদের মগজ ধোলাই করে বাচ্চা বাচ্চা ছেলেদের এমন ধর্মীয় উগ্রমী কথা বলতে লাগলো, হিন্দুরা একদিকে হয়ে গেল, মুসলমানরা একদিকে হয়ে যাচ্ছে। এটাই কি বাংলার সংস্কৃতি? এটাই কি ভারতবর্ষের সংস্কৃতি? রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলমানকে ভাগ করায় কোন কালচার, কোন সংস্কৃতি? আমি এই প্রশ্নটা আইএসএফ এবং ভারতীয় জনতা পার্টির যারা আছে আমি তাদেরকে করতে চাই। ভাঙড়ের 7 জন খুন, তার দায়ভার নেবে কে? ভাঙড়ের যুব সমাজের ছেলেরা হাজার হাজার কেস খেয়েছে, তার দায়ভার নেবে কে? 11 তারিখে ভোট গণনার দিনে 3 জন যে মারা গেল, তার দায়ভার নেবে কে? এই প্রশ্নটা আমি আইএসএফ এর যারা নেতা আছে আমি তাদেরকে করতে চাই। আগামী দিনে মানুষের জবাব নেবে, কারা এর সঙ্গে যুক্ত।
আমি নিশ্চিতভাবে সেই লড়াইটা গোটা ভাঙড়ের হিন্দু মুসলমানের যে সম্প্রীতি একতা ঐক্য আছে, যেভাবে লড়াইটা শুরু হয়েছে, নিশ্চিতভাবে আমি মনে করি এর জবাব সুদে আসলে কোড়ায় গন্ডায় একদিন এই ভাঙড়ের মানুষ ওই আইএসএফের নেতাদের জিজ্ঞাসা করবে এই ঘটনা কেন ঘটালে, তার জবাব তোমাকে দিতে হবে। এটা আমার আত্মবিশ্বাস। সেই লড়াইটা আজকের ভাঙড়ের মাটিতে শুরু হয়েছে। ভাঙড়ের যুব সমাজের ছেলেরা তাদের অনেক চোখে স্বপ্ন ছিল, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বিএ পাশ করেছে। আজকে তাদের উস্কুসকে দিয়ে কেউ মার্ডার কেস, কেউ 307, কেউ ঘরে পড়ানো, কেউ হাতে ভাঙা, কেউ পা ভাঙা খেয়েছে। সে আমার শত্রু হতে পারে, আমার রাজনৈতিকভাবে সেটা আমার বিরোধ করতে পারে, কিন্তু আজকের এই বাচ্চা বাচ্চা যুব সমাজের ছেলেদের কেন আজকের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, কেন তাদের ভবিষ্যৎটা নষ্ট করা দেওয়া হলো, এই প্রশ্নটা আমি করতে চাই। ভাবতে অবাক লাগে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে চাই। আমরা প্রত্যেকটি সভাতে বলেছি ভাঙড়ে 2024 সালে নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের তরফ থেকে একটা চকলেট ফাটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। মানুষের কাছে যান, মানুষের কাছে পৌঁছান, বলুন গত 3 বছরে আইএসএফ কি উন্নয়নটা করেছে ভাঙড়ের মাটিতে যারা ভোট দিয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে বলুন, নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করতে। আমি অনুরোধ করব আপনাদের কাছে। আর ভাঙড়ের অরাজকতার জন্য দায়ী কে, এটাকে খুব পরিষ্কারভাবে বলতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আমার মঞ্চে যে সমস্ত নেতৃত্ব বসে আছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, আর আমার পিতৃতুল্য মানুষ একসঙ্গে বসে আছেন এখানে, তাদের দোয়া, তাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা তাদেরকে এখানে ডেকেছি। আমরা কোনো রাজনীতি করার জন্য নয়, আমরা তাদের আশীর্বাদ, তাদের দোয়া নিয়ে যে লড়াইটা আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা SC/ST সেল করবে, আগামী দিনে বিজেপি আইএসএফ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ভাঙড়ের মাটি থেকে, এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা আরেকটা কর্মসূচি ঘোষণা করছি আজকে। এটা ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙড় বিধানসভাতে হবে। এটা আজকের থেকে আমরা শুরু করেছি। আমাদের প্রত্যেকটা জেলা পরিষদে 3-4টে করে অঞ্চল আছে। সেখানে আমাদের যারা 60 ঊর্ধ্ব বয়স, ধরুন আমি জাউলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর দিয়ে আমি শুরু করি। এই 3টে অঞ্চলে 84খানা বুথ আছে। প্রত্যেকটা বুথ থেকে 5 জন 60 ঊর্ধ্ব মানুষ, এই 50টে 40, 400, 450 মানুষকে আমরা ইনভাইট করব। 60 বছরের নিচে কেউ থাকবে না, 60 থেকে 80, 90 বছর চলতি যারা পারে। আমরা জাউলগাছি, আজকের আমরা ক্যানিং টুয়ে 18 মঠের দিকে নারায়ণপুর নিয়ে আমরা 700 জন মানুষকে, বৃদ্ধ পিতৃতুল্য মানুষ যারা, তাদেরকে ইনভাইট করে তাদের মুখে একটু ডাল ভাত তুলে দিয়েছি। কারণ তারা, আমরা জানি এই মানুষগুলো সমাজের জন্য অনেক কিছু দিয়েছেন, সোসাইটির জন্য অনেক কিছু দিয়েছেন। আজকে তারা জীবনের একটা অধ্যায় পৌঁছেছেন, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। এটা কোনো রাজনীতি নয়, সেখানে আমরা মিটিং করছি না। আমরা নিজে হাতে নিজেরা দাঁড়িয়ে ভাত, তরকারি, ডাল যেটুকু আমরা পেরেছি তাদের মুখে, তাদের হাতে তুলে দিচ্ছি। তারা খুবই খুশি হচ্ছে। আগামী সোমবার, কাল বাদে পরশুদিন আমাদের জাউলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর আমাদের সেই কর্মসূচিটা হবে। আগামীকাল আমাদের দুর্গাপুর, আমাদের চন্দনেশ্বর 1 এবং বোদরা সেটা হবে। তারপরে এদিকে তারপরের দিন আমাদের তারদা, চন্দনেশ্বর 2, চন্দনেশ্বর এই সাকসার হবে। আর তারপরের দিন আমাদের যেটা খাদিজাতি যেটা জিতেছে ওই জেলা পরিষদটা হবে। তারপরে যেটা আমাদের শানপুকুর থেকে আমরা যেটা হেরেছি যে জেলা পরিষদ, শানপুকুর, পোলেরহাট 1, 2 এদিকটা হবে। তারপরে আমাদের ভগবানপুর থেকে শুরু করে বেওতা 1, বেওতা 2, বেওতা আর হচ্ছে বামনঘাটা হবে। আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়েছি। রাজনৈতিক শর্তে না, আমরা বলছি ভালোবাসার ভোজন। আমরা সেটাই, আমরা শ্রদ্ধার্ঘ্য ভোজন আমরা করতে চাই। আমাদের শ্রদ্ধেয়জনদের আমরা এটা করতে চাই। ভোটের জন্য নয়, রাজনীতির জন্য নয়, এটা সারা বছর চলবে। প্রতি 4 মাস অন্তর অন্তর এটা আমাদের চলতে থাকবে। মানুষের জন্য, পিতৃতুল্য মানুষদের দোয়া, আশীর্বাদ, তাদের ভালোবাসা, এইটুকু পাওয়ার জন্য, অন্য কিছু জন্য নয়। ভোটের জন্য আমরা এই রাজনীতি করি না। আমি তাই সকলকে বলবো, আগামী 1 জুনকে সামনে রেখে আর মাত্র 24টা দিন আমাদের প্রচারের দিন আছে। এই কটা দিন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, সে তৃণমূল কংগ্রেস বলি, SC/ST সেল বলি, মাইনরিটি বলি, সে জহিন বলি, মহিলা তৃণমূল কংগ্রেস বলি, যত সংগঠন আছে আমাদের অল আউট আমাদের ঝাঁপাতে হবে। এবং আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করুন, মাথা উঁচু করে লড়াই করুন।
কোনো অশান্তির মধ্যে নয়, শান্তিপূর্ণ ভোট করে একটা অংশের মিডিয়া অপপ্রচার করে, একটা অংশের পার্টি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী ভাঙড় তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ করে দিয়েছে। তোমরা যদি 4টে কেন 10টা করে সিআরপিএফ দাও, তারপরেও 50,000 বেশি ভোট এই ভাঙড় থেকে শাইনি ঘোষ জিতবে, শাইনি ঘোষ জিতবে, কেউ আটকাতে আপনারা পারবেন না। কি আমার সঙ্গে সবাই একমত? একটু বলুন তো দেখি। একটু আওয়াজটা একটু কম হচ্ছে, একটু জোর বাড়াতে হবে। এত নর্মাল কেন ভাই? 24টা দিন তো। কি আমার সঙ্গে সবাই একমত? আমরা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো। ধন্যবাদ সকলকে। আমার বক্তব্য দীর্ঘায়িত নয়। আজকের এই সভা আয়োজন করেছে আমাদের প্রদীপ সহ এই কোর কমিটির যারা আছেন, এসসি এসটি সেলের বা আমাদের নেতৃত্ব যারা আছেন, প্রধান উপপ্রধান, অঞ্চলের সভাপতি থেকে শুরু করে ব্লকের নেতৃত্ব, এই 2টি ব্লকের আমি তাদের সকলকে, আপনাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে এবং ভাঙড় বিধানসভা এবং ভাঙড় 1 নম্বর ব্লকের 6টি অঞ্চলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।